অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এখন অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে নিয়ে আমি কথা বলবো। আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমার ফোন নাম্বারটি আমি বলছি, তোমরা লিখে নিতে পারো প্রয়োজনে। 01720682500। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আমি আজ আলোচনা করব। তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছো পরমাণু পদার্থের গঠন। সেখানে তোমরা পড়েছিলে পদার্থ পরমাণু দ্বারা গঠিত। আজকে আমরা সেই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় পরমাণু ও অণু। এই পরমাণু সম্পর্কে খ্রিস্টপূর্ব 600 বছর যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে ভারতীয় দার্শনিক কণাদ প্রথম বলেছিলেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এরপর গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর তিনি নাম দিয়েছিলেন অ্যাটম। এর শব্দের অর্থ হচ্ছে আর না, আটমস শব্দের অর্থ হচ্ছে ভাঙা। তাই শাব্দিক অর্থে অ্যাটম শব্দের অর্থ হলো আর ভাঙা যায় না এমন ক্ষুদ্রতম কণিকা। অর্থাৎ তাহলে পরমাণুর সংজ্ঞা দ্বারাই কি? পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে আর ভাঙা যায় না। তো চলো, পরমাণু কাকে বলে যদি আমরা সংজ্ঞাটা লিখে নিই। তো পরমাণু কাকে বলে? পরমাণু পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না। আমরা এই সংজ্ঞাটা ডেমোক্রিটাসের পরমাণুর যে সংজ্ঞা সেখান থেকে আমরা বলতে পারি পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো তারা ধারণা দেন যে না, পদার্থকে নিরবিচ্ছিন্নভাবে ভাঙা যায়। পদার্থকে ভাঙতে ভাঙতে এমন এক অবস্থা পৌঁছা যায় যে অবস্থায় নিরবিচ্ছিন্নভাবে পদার্থকে ভাঙা যায়। ফলশ্রুতিতে ডেমোক্রিটাসের পরমাণুর যে তত্ত্ব সেটা আর চলে না। এভাবে প্রায় 2000 বছর পর 1800 সালে ইংরেজ গণিতবিদ এবং স্কুল শিক্ষক জন ডাল্টন পরমাণু সম্পর্কে পুনরায় মতবাদ প্রদান করেন এবং তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন এক অবস্থায় পৌঁছা যায় যে অবস্থা পৌঁছার পর আর পদার্থকে ভাঙা যায় না। তিনি তার নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম। এরপর 1803 সালে জন ডাল্টনের এই ক্ষুদ্রতম কণা সম্পর্কে যে মতবাদ দিয়েছিলেন তাকে আমরা ডাল্টনের মতবাদ বলে থাকি। ডাল্টন পরমাণু সম্পর্কে আরো কিছু মতবাদ প্রদান করেন, যে মতবাদগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। এখন আমরা পরমাণুর যে ক্ষুদ্রতম কণিকা এই সম্পর্কে ডাল্টনের পরমাণুবাদের পর বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর আরো কিছু মতবাদ প্রদান করেন, যে মতবাদগুলোর উপর ভিত্তি করেই বর্তমান পরমাণুবাদ। আমরা জানি
ডাল্টন বলেছিলেন যে পদার্থকে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে 19 শতকের গোড়ার দিকে এসে রাদারফোর্ড বলেন যে পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে আমাদের প্রথম যে ডাল্টনের যে পরমাণুবাদ সেটাও আর টিকে না পরমাণুর সংখ্যা হিসাবে। তখন চলে আসে যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই 3 ধরনের কণিকা পাওয়া যায়। আর এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে পরমাণুকে ভাঙলে যে 3 ধরনের কণিকা পাওয়া যায়, এই 3 ধরনের কণিকার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর এই কেন্দ্রই নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। আর ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক কণিকা পরমাণুর বাইরের কক্ষপথে গৌণায়মান অবস্থায় থাকে। এভাবে পরমাণু সম্পর্কে রাদারফোর্ড এবং জন ডাল্টন মতবাদ প্রদান করেছিলেন। তার পরবর্তীতে আবার বোর এসে সংশোধনী দেন, যে যেখানে রাদারফোর্ড বলছিলেন যে পরমাণুর যে বাইরের কণিকা সেটা কিভাবে ঘুরে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দেন নাই। ফলশ্রুতি বোর এসে বলেন যে পরমাণুর বাইরের নিউক্লিয়াসের বাইরে কিছু কক্ষপথ রয়েছে, ইলেকট্রনগুলো এই কক্ষপথে গৌণায়মান করে থাকে, অর্থাৎ কক্ষপথের ধারণা দেন। এভাবে আমরা পরমাণুর একটা পরিষ্কার ধারণা পাই যে পরমাণু কাকে বলে। তাহলে সংজ্ঞা হিসেবে বলতে গেলে পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্ব বিলীন হয়ে যায়, ওই পদার্থের অস্তিত্ব আর থাকে না। তাই আমরা বলতে পারি পরমাণুর সংজ্ঞা, পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্ব লোপ পায়। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পদার্থের সংজ্ঞা, পরমাণু সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো? যে পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্ব লোপ পায়। তো সংজ্ঞাটা আমরা আবার বলছি, তোমরা নোট ডাউন করতে পারো যে পরমাণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণিকা যাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্ব লোপ পায়। এবং পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা পদার্থের কণিকাগুলো আলোচনার আগে আমরা একটা পরমাণুর গঠন দেখে নিই। চলো দেখি আমরা একটা পরমাণুর গঠন। এটা হচ্ছে বাইরের একটা কক্ষপথ যেখানে ইলেকট্রন গৌণায়মান অবস্থায় থাকে। আমরা এটা একটা ইলেকট্রন দিলাম। এখানে যেহেতু পরমাণুর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন, সুতরাং কেন্দ্রে থাকবে একটা প্রোটন এবং একটি নিউট্রন। প্রোটনটাকে আমরা কালো করে দিলাম, এটা প্রোটন এবং এটা হচ্ছে নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন যেখানে অবস্থান করে সেটিকে বলা হয় নিউক্লিয়াস, যা পরমাণুর সমস্ত ভর বহন করে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, আমরা এটাকে বলবো নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, নিউট্রন, সরি নিউট্রন। এটা হচ্ছে ইলেকট্রন। আর এটাকে আমরা বলবো কক্ষপথ। কক্ষপথ। তাহলে আমরা দেখতে পেলাম কি একটা পরমাণুতে সাধারণত এই অংশগুলো থাকে। পরমাণুর থাকে একটি কেন্দ্র যাকে আমরা বলছি নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসেই থাকে হলো প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এর ভরেই হচ্ছিল পরমাণুর বল। আর এর বাইরে থাকে কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে আমরা দেখতে পেলাম
একটা পরমাণুর সাধারণত 3 ধরনের কণিকা থাকে, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে হলো পরমাণুর কেন্দ্রে, যাকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে থাকে কক্ষপথ, এবং এই কক্ষপথেই ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাই আমরা একটা পরমাণুর গঠন আমরা এভাবে চিহ্নিত করতে পারি। পরমাণুর গঠন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কি একটা পরমাণুকে যদি ভাঙি তাহলে আমরা এই 3 ধরনের কণিকা পাবো। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকবে পরমাণুর কেন্দ্রে, যাকে বলা হয় নিউক্লিয়াস, এবং ইলেকট্রন থাকবে পরমাণুর বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায়। আমরা এই পরমাণুর এই গঠনটা, পরমাণুর এই কণিকাগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে একটু আলোচনা করি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমরা একটু দেখি। প্রথম হলো আমরা প্রোটন। প্রোটন প্রোটন হলো পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। প্রোটন পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। এটি আবিষ্কার করেন প্রোটনের আবিষ্কারক হচ্ছিল রাদারফোর্ড। আবিষ্কারের সাল 1932। প্রোটনের ভর 6.02 into 10 to the power inverse 24 গ্রাম। প্রোটনের আদান ধনাত্মক আদান বিশিষ্ট। এবং প্রোটনের চার্জ +1 আপেক্ষিকভাবে। আর এটাকে যদি আমরা মানে প্রকাশ করি তাহলে 1.60 into 10 to the power inverse 19 কুলম্ব। আর প্রোটন কোথায় অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে বা অর্থাৎ নিউক্লিয়াসে। তাহলে আমরা কি দেখতে পেলাম শিক্ষার্থী বন্ধুরা? প্রোটন আবিষ্কারক রাদারফোর্ড, আবিষ্কারের সাল 1932, ভর 6.02 into 10 to the power 24 গ্রাম, আদান ধনাত্মক আদান বিশিষ্ট, এবং চার্জ সাধারণত +1 বলে থাকি, আর মানটা হচ্ছে 1.60 into 10 to the inverse 19 কুলম্ব। এবং অবস্থান কোথায় সে অবস্থান করে? নিউক্লিয়াসে অবস্থান করে। ঠিক তেমনি ভাবে আমরা নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে একটু জেনে নিই। নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক। আবিষ্কারের সাল, সরি শিক্ষার্থী বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে আমার। প্রোটনের আবিষ্কার 1919 সাল, রাদারফোর্ড আবিষ্কার করেন 1919 সালে, আর নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক 1932 সালে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু প্লিজ অনুগ্রহ করে ঠিক করে নাও যে প্রোটনের আবিষ্কারের সাল 1919 এবং নিউট্রনের আবিষ্কারের সাল 1932। এবং প্রোটনের ভর এবং নিউট্রন 6.03 into 10 to the inverse 24 গ্রাম। এটা আদান হচ্ছে আদানহীন, চার্জহীন। প্রোটন হচ্ছে হলো চার্জহীন,
কণিকা, চার্জহীন কণিকা অর্থাৎ আধান শূন্য। আর অবস্থান নিউক্লিয়াসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম? নিউট্রন আবিষ্কার চ্যাডউইক, আবিষ্কারের সাল 1932, ভর 6.02 × 10⁻24 গ্রাম, আধান চার্জহীন অর্থাৎ শূন্য, অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। ঠিক তদ্রূপ আমরা ইলেকট্রন আবিষ্কার, ইলেকট্রন সম্পর্কে, কণিকা সম্পর্কে একটু জেনে নিই। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। স্যার জে থমসন, জে থমসন। আবিষ্কারের সাল 1897। আবিষ্কারের সাল 1897। এর ভর নেই বললেই চলে, এর ভর অতি নগণ্য। এটা এর ভরটাকে বলা হয় 1.9.10 into 10⁻⁻28 গ্রাম, অর্থাৎ অতি নগণ্য। সেই জন্য আমরা বলে থাকি বরহীন। ইলেকট্রনকে আমরা বলে থাকি বরহীন। আর চার্জ ঋণাত্মক আদান বিশিষ্ট, ঋণাত্মক। এবং চার্জের মান 1.60 into 10⁻⁻19 কুলম্ব। 1.60 10⁻⁻19 কুলম্ব। অবস্থান নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আবার একটু দেখে নিই। প্রথম বলছিলাম ইলেকট্রনটা হচ্ছে, ইলেকট্রন আবিষ্কারক স্যার জে থমসন, আবিষ্কারের সাল 1897, ভর 9.10 into 10⁻⁻28 গ্রাম, যেটাকে আমরা ভরহীন বলে থাকি। ইলেকট্রনের ভর নেই বলি আমরা। এর আদান হলো ঋণাত্মক, চার্জের মান 1.60 into 10⁻⁻19 কুলম্ব, অবস্থান নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে। আর প্রোটনের বলছিলাম, প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড, আবিষ্কারের সাল 1919, ভর 6.02 into 10⁻24 গ্রাম। আর এর ভর ছিল 6.02 × 10⁻24 গ্রাম। এর আদান ছিল +1, চার্জের মান ছিল 1.60 into 10⁻19 কুলম্ব। এটা ধনাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হলো ঋণাত্মক। এই হচ্ছিল আমাদের তিনটা কণিকার পরিচিতি। আমরা এই কণিকাগুলোর পরিচিতি জানলাম এবং একটা পরমাণুর গঠন আমরা দেখছিলাম। আমরা এখন হাইড্রোজেন পরমাণুর গঠনটা, অনেক সময় পরমাণুর গঠন আঁকতে বলা হয়, যেই পরমাণুর গঠন এঁকে দেখাও। তো আমরা সাধারণত পরমাণুর গঠন যখন আঁকতে বলা হয় তখন হিন্স দেওয়া হয় পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা, অথবা প্রোটন বা ইলেকট্রন সংখ্যাটা দিয়ে দেওয়া হয়। তাই আমাদের হাইড্রোজেন পরমাণু অথবা আমরা অক্সিজেন পরমাণুর একটা গঠন আমরা দেখি। আমরা হাইড্রোজেনেরও দেখছি, অক্সিজেনেরও দেখছি। হাইড্রোজেন পরমাণুর গঠন, হাইড্রোজেন পরমাণুর গঠন। হাইড্রোজেন পরমাণু, যেহেতু হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। পরমাণু নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। ফলে তার বাইরের কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে। কারণ আমরা জানি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সর্বদা সমান থাকে। আর সেজন্যই পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। একটা প্রশ্ন হয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনুধাবনের, পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ কেন? তো
তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তরটা আমরা এইভাবে দিব, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা প্রোটন থাকে, ঠিক তদ্রূপ সমান চার্জ বিশিষ্ট কণিকা ইলেকট্রন থাকে পরমাণুর বাইরের কক্ষপথে, তাই পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। যেহেতু হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই, সেজন্য হাইড্রোজেন পরমাণুর গঠনটা খুবই সোজা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখে নাও। ইলেকট্রন একটি মাত্র প্রোটন থাকে। আমরা যখন চিত্র আঁকব তখন মনে রাখবে, একটু চেষ্টা করবে যে সবসময় চিত্রের ডান পাশে চিহ্নিত করার জন্য, সেজন্য একটা খাড়া দাগ দিয়ে দিবে, দিয়ে তারপরে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। যেমন এখানে দেখাচ্ছি আমি ইলেকট্রন, এটা হচ্ছে পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ, একটি মাত্র কক্ষপথ থাকে হাইড্রোজেন পরমাণুতে, কক্ষপথ। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রোটন। এই হলো হাইড্রোজেন পরমাণুর গঠন। আমরা লিখব চিত্র হাইড্রোজেন পরমাণুর গঠন। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর গঠনটা কি দেখলাম? হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র কক্ষপথ থাকে নিউক্লিয়াসের বাইরে, এবং এখানে একটি ইলেকট্রন থাকে। কক্ষপথ একটি থাকে, আর নিউক্লিয়াস কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র একটি প্রোটন থাকে, এবং নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আরেকটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিশাল ফাঁকা জায়গা রয়েছে। পরমাণুর অধিকাংশ অংশই ফাঁকা, আর নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র থাকে, যা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে থাকে। এছাড়া আমরা এখন আরেকটা পরমাণুর গঠন দেখি, ছোট্ট পরমাণুর গঠনই দেখি আমরা নাইট্রোজেন। আমরা নাইট্রোজেন পরমাণুর গঠনটা দেখি। নাইট্রোজেন পরমাণুতে 5টা প্রোটন আছে, 60টি প্রোটন রয়েছে। নাইট্রোজেন পরমাণুতে 60টি প্রোটন রয়েছে, ফলে তার বাইরের কক্ষপথে 60টি ইলেকট্রন রয়েছে। ফলে নাইট্রোজেন পরমাণুর গঠনে বাইরের কক্ষপথ থাকবে কয়টি? 2টি। আমরা নাইট্রোজেন পরমাণুর গঠনটা একটু দেখি প্লিজ। পরমাণুর নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, আমি ইলেকট্রন একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা ইলেকট্রন। প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি ইলেকট্রন দিলাম। তাহলে ইলেকট্রনগুলো বসিয়ে দিলাম। এখন যেহেতু 60টা ইলেকট্রন আছে এখানে বাইরের কক্ষপথে, তোমরা দেখতে পাচ্ছ মোট কয়টা ইলেকট্রন? 60টা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 5টা, মোট কয়টি? 60টি ইলেকট্রন। সুতরাং এর কেন্দ্রে নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকবে এখন বলতে পারো? হ্যাঁ, আমি জানি তোমরা বলতে পারবে। পরমাণুতে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে, সুতরাং এর নিউক্লিয়াসে 60টি প্রোটন থাকবে। আমরা প্রোটন 60টা দিয়ে নিই। 4, 5, 6, 7। একটু দূরে দেওয়ার কারণ, মাঝখানে আমরা নিউট্রনগুলো বসাবো। কালো করে দিলাম, প্রোটনগুলো কালো,
প্রোটন 7টা বসালাম, তাহলে এখন এখানে কয়টা নিউট্রন থাকবে? সাধারণত 7টাই থাকবে। 2 3 4 5 6 7টা। এই সাদা 7টা হচ্ছে হলো নিউট্রন এবং কালো 7টা হচ্ছে হলো প্রোটন, এবং বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো দেখো গৌণায়ন অবস্থায় আছে। এই হলো নাইট্রোজেন পরমাণুর গঠন। তাহলে এখানে আমরা দেখব আবার সেই আগের মতো ডান পাশে একটা খাড়া দাগ দিব, ইলেকট্রনগুলো চিহ্নিত করি। ইলেকট্রন, এটা হচ্ছে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা হচ্ছে হলো নিউট্রন। বলছিলাম সাদাগুলো নিউট্রন, যেগুলো কালো করি নাই, আর কালো যেটা সেটা বলছিলাম প্রোটন। প্রোটন। আর এর দুটা কক্ষপথ রয়েছে, একটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এই হলো মোটামুটি নাইট্রোজেন পরমাণুর গঠন। তাহলে আমরা দুটো পরমাণুর গঠন দেখলাম শিক্ষার্থী বন্ধুরা। যদি প্রশ্ন আসে যেই পরমাণুর গঠন, যেমন অক্সিজেন পরমাণুর গঠন চাইতে পারে, নাইট্রোজেন পরমাণুর গঠন চাইতে পারে, কার্বন পরমাণুর গঠন চাইতে পারে, হাইড্রোজেন পরমাণুর গঠন চাইতে পারে, খুব সহজ প্রশ্ন হলে সাধারণত হাইড্রোজেন এটা চাওয়া হয়ে থাকে। তাহলে আমরা এইভাবে চিত্র এঁকে আমরা পরমাণুর গঠন আমরা দেখে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম পরমাণু কাকে বলে, পরমাণুর সম্পর্কে মতবাদগুলো, পরমাণুর ইতিহাস এবং পরমাণুর গঠন। আরো দেখলাম পরমাণুতে যে 3 ধরনের কণিকা রয়েছে, কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এদের সম্পর্কে একটু বিস্তারিত জানলাম, যে এদের ভর কত, কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, এটা কি প্রতীক হিসাবে প্রকাশ করা হয়, এদের চার্জ কি। এভাবে আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানতে পারলাম। তাহলে এখন আমরা এখান থেকে যদি প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন হতে পারে, তো তোমরা আমি এই ক্লাস শেষে তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করব। তার আগে আমরা পরমাণুর সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ পার্ট 4 থেকে 6, এইটাও আজকে যেহেতু সময় আছে আমরা এই বিষয়টা একটু আলোচনা করে নিই শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা প্রথমেই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। খুব সহজভাবে বলবো আমরা, কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাটা আমরা লিখে নিই। কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে, অর্থাৎ কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? এবং মজার বিষয় শিক্ষার্থী বন্ধুরা, ওই পারমাণবিক সংখ্যায় কোন মৌলের ধর্ম, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। কোন মৌলের প্রোটন সংখ্যায় ওই মৌলের ধর্ম, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। তাই মৌলের পারমাণবিক সংখ্যায় মৌলের ধর্ম, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কণিকা।
এরপরে আসছি আমরা, যেমন কোন যে হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা 1, সুতরাং এর পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেন এর প্রোটন সংখ্যা 8, সুতরাং এর পারমাণবিক সংখ্যা 8। নাইট্রোজেন এর প্রোটন সংখ্যা 7, সুতরাং এর পারমাণবিক সংখ্যা 7। অর্থাৎ প্রোটন সংখ্যা, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অপরিবর্তনীয়, এবং প্রোটন সংখ্যার সাথে যেহেতু ইলেকট্রন সংখ্যার সম্পর্ক, সুতরাং ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যেহেতু সমান থাকে পরমাণুতে, সুতরাং প্রোটন সংখ্যা যা হবে, পারমাণবিক সংখ্যা যা হবে, ইলেকট্রন সংখ্যাও তাই হবে। এরপরে আসছি আমরা ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। কোন মৌলের, লিখে নি প্লিজ, কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। অর্থাৎ কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যার যদি সূত্র হিসাবে আমরা লিখতে চাই, তাহলে লিখতে পারি কি আমরা? ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কোন মৌলের ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটন ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি। এখন যদি কোনো এমন প্রশ্ন আসতে পারে বা গাণিতিক প্রশ্ন থাকতে পারে এখানে, যে যদি আমরা কোনো মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দিয়ে দিই, তাহলে তার নিউট্রন সংখ্যা সহজে নির্ণয় করা যেতে পারে। যেমন একটা আমরা সমস্যা, গাণিতিক সমস্যা দিতে পারি যে একটি মৌলের ভর সংখ্যা 23 এবং এর পারমাণবিক সংখ্যা সংখ্যা 11 হলে এর নিউট্রন সংখ্যা কত? এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা খুব সহজেই করতে পারি। এখানে দেওয়া আছে কোন ভর সংখ্যা। আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা। সুতরাং আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে যাই, তাহলে আমরা সমাধানটা একটু করে নিই প্লিজ। তোমরা একটু দেখো। আমি একটা মুছে নিলাম, আমার স্পেস নেই, সেই জন্য তোমরা একটু এখানে লিখবো। প্রথম যে দেওয়া আছে ভর সংখ্যা সমান 23, প্রোটন সংখ্যা
বা পারমাণবিক সংখ্যা সমান 11, নিউট্রন সংখ্যা সমান ওয়াট সংখ্যা সমান ওয়াট। সুতরাং নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। সংখ্যা সমান 23 বিয়োগ 11 সমান 12। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি ক মৌলের নিউট্রন সংখ্যা 12। এভাবে আমরা যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারব। তাহলে আমরা দেখতে পেলাম কি, যদি আমরা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে তাহলে মৌলিক নিউট্রন সংখ্যা বের করা আমাদের পক্ষে সম্ভব। আমরা তোমাদেরকে আরেকটা সমস্যা দিচ্ছি, তোমরা বাসায় করবে, লিখে নাও। একটি মৌলের ভর সংখ্যা 35, মৌলটির ইলেকট্রন সংখ্যা 17 হলে এর পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করা। বিগ সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করা। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা পারবে না? আশা করি তোমরা এটা সমস্যাটা আর আগের যে পূর্বের আলোচনা আছে সেই আলোচনা থেকে খুব সহজেই এই সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এখন আমরা চলো আইসোটোপ, একটা নতুন বিষয় তোমাদের আইসোটোপ, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আইসোটোপ আইসোটোপ কি শিক্ষার্থী বন্ধুরা? আইসোটোপ হলো কোন মৌলের পরমাণুতে, আমরা জানি কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা সাধারণত ভিন্ন ভিন্ন হয়। যদি কোনো পরমাণুতে এরকম ভিন্ন ভিন্ন পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাহলে এরকম ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু কি বলা হয়? ওই মৌলের আইসোটোপ। যদি একই মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট হয় তাহলে তাকে বলা হয় আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3 ধরনের হাইড্রোজেন পরমাণু আছে, যেটাতে আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, তাই তার ভর 1, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যাও 1। আবার যদি তাতে একটি নিউট্রন থাকে তখন তার ভর সংখ্যা হয় 2, আবার যদি তাতে 2টি নিউট্রন থাকে তখন তার ভর সংখ্যা হয় 3। তাহলে আমরা কয় ধরনের হাইড্রোজেন পরমাণু পেলাম? 3 ধরনের, যার ভর সংখ্যা 1, আবার 2 এবং 3। ভর সংখ্যা 1 বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুকে বলা হয় হাইড্রোজেন পরমাণু। 2 পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হয় ডিউটেরিয়াম। আবার যদি 3 হয় হাইড্রোজেন পরমাণুর ভর তখন তাকে বলা হয় ট্রিটিয়াম। তা হাইড্রোজেনের 3 ধরনের পরমাণু আমরা প্রকৃতিতে দেখতে পাই, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। আর ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে হাইড্রোজেন পরমাণুতে
তিন ধরনের আইসোটোপ আছে। ঠিক তদ্রূপ কার্বন পরমাণুতে, কার্বনের সাধারণত আমরা জানি কার্বন পরমাণুতে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে, অর্থাৎ কার্বন পরমাণুর ভর হয় 12। কিন্তু যদি এরতে 7টি নিউট্রন থাকে তখন তার ভর হয় 13, এবং যদি 8টি নিউট্রন থাকে তখন তার ভর হয় 14। তাহলে কার্বন পরমাণুর এরকম ভর 12, 13 এবং 14, এই তিন ধরনের ভর বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। আর এই ধরনের পরমাণু কি বলা হচ্ছে কি আইসোটোপ। তো আইসোটোপ কাকে বলে? যদি কোনো মৌলের ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু পাওয়া যায় তাহলে ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণুকে বলা হচ্ছে আইসোটোপ। তাই আমরা হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন আইসোটোপগুলোর চিত্র তোমাদের বইয়ে দেয়া আছে, আমি একটু এঁকে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা মাত্র প্রোটন থাকে, এখানে কোনো নিউট্রন থাকে না, বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। এটা হাইড্রোজেন পরমাণু। এরপরে এটাতে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, একটা নিউট্রন থাকে। একটা প্রোটন, একটা নিউট্রন থাকে এবং ইলেকট্রন সর্বদা একটিই থাকবে। প্রোটন যেহেতু একটি, সুতরাং ইলেকট্রন একটি, শুধুমাত্র পরিবর্তন হবে কি নিউট্রন সংখ্যা, পরিবর্তন হবে কি নিউট্রন। তাহলে আমরা বিষয়টা পরিষ্কার হই যে আইসোটোপ হচ্ছিল সেই পরমাণু যে পরমাণুতে প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য ভর সংখ্যা কি হবে ভিন্ন হবে। যেমন এর পারমাণবিক ভর হচ্ছিল 1, এইটার পারমাণবিক ভর হচ্ছিল 2, আবার এখানে আরেকটা আছে যেটাতে তোমার নিউট্রন আছে 2টি, প্রোটন একটি কিন্তু নিউট্রন 2টি, এটার ভর হচ্ছে হলো 3। এরকম একই পরমাণু হাইড্রোজেন কিন্তু এর ভর কি ভিন্ন ভিন্ন। এরকম ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হচ্ছে, কোন মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হচ্ছে ওই মৌলের আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? কোন মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হয় ওই মৌলের আইসোটোপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি শিখলাম? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই মৌলের ভর সংখ্যা। কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই মৌলের ভর সংখ্যা। আইসোটোপ কাকে বলে? একই মৌলের যদি ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় আইসোটোপ। একই মৌলের ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণুকে বলা হয় আইসোটোপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করলাম। সেখানে তোমাদের পরমাণু ছিল, পরমাণুর গঠন নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এই করোনার জন্য তোমাদের যে শ্রেণীর কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই কার্যক্রম কিছুটা হলেও তোমাদেরকে পুষিয়ে দিতে সক্ষম হব। এছাড়াও তোমাদেরকে অনুরোধ করব বিটিভিতে বাংলাদেশ সংসদ টেলিভিশনে তোমাদের প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়, তোমরা সেই ক্লাসটাও দেখবে। এবং আমাদের এই ময়মনসিংহ অনলাইন স্কুলে প্রতিদিন বিকাল 3টায় ষষ্ঠ শ্রেণী, 4টায় সপ্তম শ্রেণী, 5টায় অষ্টম শ্রেণী, সন্ধ্যা 7টায় নবম এবং দশম শ্রেণী এবং রাত 9টায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। তোমরা এই শ্রেণী কার্যক্রম অবশ্যই অংশগ্রহণ করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই পড়ার বিষয়ে, এই পাঠের বিষয়ে, আজকে যে আলোচনা করলাম সেই বিষয়ে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 01720682500। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমরা
এই প্রতিজ্ঞা করি, করোনার যুদ্ধে ইনশাল্লাহ আমরা হব জয়ী। আসসালামু আলাইকুম।